হ্যাঁ, এবার এটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো দেখেন যে যখন যদি বলে যে ৬ দ্বারা বিভাজ্য হওয়ার রুলস কি? তো যখন কোনো একটা সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য হইতে হবে, তাহলে ওই সংখ্যাটা ২ এবং ৩ উভয় দ্বারা বিভাজ্য হইতে হবে। তো আপনি সহজ টেকনিক হচ্ছে আপনি দেখবেন যে কোনো একটা সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য হওয়ার আগে সেই ২ দ্বারা বিভাজ্য কিনা। এখন ধরেন যে এই যে দেখেন এই সংখ্যাটা ২ দ্বারা বিভাজ্য। কেন? কারণ তার শেষ নাম্বারটা ২ আছে। তো মানে ২ বলতে জোড়, তার শেষ নাম্বারটা জোড় আছে। একক স্থানীয় অঙ্কটা জোড়। তার মানে অবশ্যই এটা ২ দ্বারা বিভাজ্য হবে। এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে অঙ্কটা ৩ দ্বারা বিভাজ্য কিনা। সবগুলা যোগ করেন হচ্ছে ২৬। তার মানে এই সংখ্যাটা অবশ্যই ৩ দ্বারা বিভাজ্য নয়। তো যেহেতু এইটা ২ দ্বারা বিভাজ্য কিন্তু ৩ দ্বারা বিভাজ্য নয়। যেহেতু ২ টা শর্ত পূরণ করতে পারে নাই, তার মানে এটা ৬ দ্বারা বিভাজ্য নয়। তার মানে ৬ দ্বারা বিভাজ্য হইতে হলে ২ টা শর্ত পূরণ করতে হবে। প্রথমে তাকে ২ দ্বারা বিভাজ্য হইতে হবে, আবার ২ নম্বরে তাকে ৩ দ্বারা বিভাজ্য হইতে হবে। ঠিক আছে? তাহলে এই ২ টা শর্ত যদি পূরণ করতে পারে তখন সে ৬ দ্বারা বিভাজ্য হবে। এখন দেখলাম যে সে প্রথম শর্তটা পূরণ করছে ২ দ্বারা বিভাজ্য, কিন্তু ৩ দ্বারা বিভাজ্য হতে পারে না। দ্বিতীয়বার সে ফেল মারছে। তাহলে এইজন্য এই সংখ্যাটা ৬ দ্বারা বিভাজ্য নয়। এখন এবার আরেকটা খেয়াল করেন যে যদি বলে যে এই সংখ্যাটা আপনার মানে কি বিভাজ্য কিনা সেটা বের করার জন্য দেখেন, বলেন তো এটা ৬ দ্বারা বিভাজ্য কিনা? দেখেই বোঝা যাচ্ছে যে এটা জীবনও ৬ দ্বারা বিভাজ্য হবে না, কারণ এটা ৩ দ্বারা বিভাজ্য নয়। সো শেষ। সরি, ২ দ্বারা বিভাজ্য নয়। কারণ এটা ২ দ্বারা বিভাজ্য নয়। এটা তো একক স্থানীয় মানটা বিজোড়। তার মানে ও তো ২ দ্বারা বিভাজ্য নয়। যেহেতু ২ দ্বারা বিভাজ্য নয়, সো ৬ দ্বারা বিভাজ্য হবে না। এবার এই সংখ্যাটা খেয়াল করেন যে এইটাই যে এইটাকে আমরা যে দেখলাম যে এটা ২ দ্বারা বিভাজ্য, তাহলে ৩ দ্বারা বিভাজ্য কিনা। এখন দেখেন এটাকে আপনি শর্টকাটে কিভাবে করবেন। এখন এই সবগুলা সংখ্যাকে পরীক্ষার হলে একটা করে যোগ করতে যায় যদি ভুল হয়, তো আপনি মানে ব্রেনকে রিল্যাক্স দেওয়ার জন্য করতে পারেন। দেখেন এই সংখ্যাটা ৩, ৪, ৮, ৯, ২। তা আমি লিখলাম যে ৩ তো ৩ দ্বারা বিভাজ্য হবে। দেখেন এই যে ৯, ৯ও ৩ দ্বারা বিভাজ্য হবে। তো এই দুটাকে কেটে দিলাম। এখন আছে কত? ৪৮। তো ৪৮ এর এখানে কয়টা সংখ্যা? ৪ আর ৮ কে আপনি যোগ করেন তাহলে ১২। ১২ ৩ দ্বারা বিভাজ্য না? ১২ ৩ দ্বারা বিভাজ্য। এবার তার মানে এগুলো সবগুলা শেষ। আছে কত? ২। মানে এটাকে আমি একটু এখানে লিখে দেই দেখেন। আপনারা একটু শর্টকাট টেকনিকটা একটু দেখিয়ে দিই। যে ধরেন যে ৩, ৪, ৮, ৯, ২। তো আপনি পরীক্ষার হলে একদম দ্রুত দেখবেন যে আমরা এখানে অনেকে আমি দেখছিলাম যে প্রাইমারি পরীক্ষা দেওয়ার পরে অনেক আপুরা বা ভাইয়েরা বা হয়তোবা আমরা নিজেরাও আইসা আল্লাহ না করুক যাতে আফসোস না করতে হয় যে অঙ্ক সব পারি কিন্তু সময় অনেক যাচ্ছে। এই যে আপনার সময় কিভাবে দ্রুত করবেন সেটার জন্য আমাদের এই জুম মিটিং। বুঝছেন? যে এখানে যাতে আপনি দ্রুত সময় সলভ করতে পারেন। তো দেখেন যখন এই যে এই সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য কিনা আপনি কিভাবে বের করবেন? দেখেন এই ৩ কেটে দেন, ৯ কেটে দেন। কারণ ৩ আর ৯ কিন্তু ডেফিনিটলি ৩ দ্বারা বিভাজ্য। এখন আপনি কি করবেন? এই যে ৪ আর হচ্ছে ৮ যোগ করলে ১২, ১২ ও ৩ দ্বারা বিভাজ্য। তাহলে শেষ। আছে কত? ২। ২ কি ৩ দ্বারা বিভাজ্য? অবশ্যই না। তার মানে সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য নয়। বুঝছেন? এইভাবে করবেন। তার মানে কোনো একটা সংখ্যাকে বসে যেগুলা ৩ দ্বারা বিভাজ্য নাম্বারগুলা কেটে দিবেন। কেটে দিয়ে এবার বাকিগুলাকে যোগ করবেন। যোগ করে দেখবেন যোগফলটা ৩ দ্বারা বিভাজ্য নয়। এখন এই টেকনিক করতে যেয়ে আবার ৪৮ কে যদি ৩ দ্বারা ভাগ করতে যান তাহলে তো বিষয়টা দুঃখজনক। আপনাকে ১ম এ বুঝতে হবে ৩ দ্বারা কোনো সংখ্যা মানে ৩ দ্বারা যখন কোনো সংখ্যা ভাগ করতে বিভাজ্য হইতে হইলে তার যোগফলটা ৩ দ্বারা বিভাজ্য হইতে হবে। তার যোগফলটা ৩ দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে আপনি কি করবেন? এই যে ৩ কে কাইটে দিলেন, ৯ কে কেটে দিলেন আর ৪ আর ৮ কে যোগ করবেন। যোগ করার পরে সেই যোগফলটা দেখবেন ৩ দ্বারা বিভাজ্য কিনা। বুঝছেন? আবার ৪ আর ৮ কে ৪৮ কে ৩ দ্বারা ভাগ করে দিয়েন না। তাহলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। মানে এই জিনিসটা বুঝছেন? হ্যাঁ, শর্টকাট করতে যাই আবার কিন্তু মানে বুঝলাম না। হ্যাঁ, ৩ টাকাও আপনি যোগ করে করতে পারেন তো। এই যে ৩ টাকা আপনি যোগ করে করেন যে কত ১০ মানে ১০ আর ১৪, ১৪ তো ৩ দ্বারা বিভাজ্য নয়। আপনি সেভাবেও করতে পারেন। আমি এখানে ধরেন যে ২ টাকে করলাম, আপনি ৩ টা ধরেন। ৩ আর ৯ কে কেটে দিয়ে এবার ৪, ৮, ২ যোগ করলে কত? আপনার ১৪। ১৪ তো ৩ দ্বারা বিভাজ্য নয়। সো সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য নয়। এভাবেও তো করতে পারেন। কথা বুঝছেন? তো যাই হোক, তো সবচাইতে সহজ টেকনিক এটাই যে যেগুলা ৩ দ্বারা বিভাজ্য ওগুলাকে কেটে ফেলবেন আর বাকি যেগুলো আছে ওগুলা যোগ করে দিবেন। যোগ করে দেখবেন ওই যোগফলটা ৩ দ্বারা বিভাজ্য নয়। মানে যত কমাইতে পারবেন, কাইটা যত কমাইতে পারবেন, সলভ তত দ্রুত করা যাবে। তো যাই হোক, ৬ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা আমরা পাইলাম। এটা শেষ।
তো 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা আমি স্টুডেন্টদেরকে আমি আগে দেখাইছিলাম। তো আবার কালকে দেখলাম যে আমাদের P2 এর একটা রেকর্ড ক্লাস দেখছিলাম, ওখানে ওরাও দেখাইছে। তা আমি এটা আমার ওই যে গুড়াগাড়া স্টুডেন্ট যারা আছে ওদেরকে পড়াইতে গেলে মাঝে মাঝে দেখাইতাম। 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা একটু খুব সুন্দর, মানে একটা ইউনিক। তবে আমাদের বিদ্যাবাড়িতে যে কোচিংটাতে, ওখানে আমাদের স্যার তো দেখলাম যে দেখাইলো না। উনি বলল যে 7 দ্বারা নিয়ম, মানে 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম উনি দেখায় না, নাই না জানা এরকম একটা বলছিল, কিন্তু 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম আছে। তো ধরেন যে 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা আমি একটু এখানে আগে আমরা 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা আমরা একটু সিম্পলিফাই করি। দেখেন, একটু ভালো করে দেখেন যে 7 দ্বারা বিভাজ্য কিভাবে আপনি দ্রুত করতে পারবেন। এটা কিন্তু অনেক দ্রুত হয়। তো এখানে প্রথম কাজ হচ্ছে কি, একক স্থানীয় মান যেটা আছে দেখেন, এই যে এই আমরা এখন কি পড়তেছি, 7 দ্বারা বিভাজ্য, হেডলাইনটা দিয়ে দেই, 7 দ্বারা বিভাজ্য। এটাই আজকের সেশনের ধরেন যে মানে কি আপনারা যারা যদি না জেনে থাকেন, তাহলে আপনার পাওনা যে 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা শিখলেন। তো 7 দ্বারা বিভাজ্য হইতে হলে এই একক স্থানীয় যেই মানটা, এই যে একক স্থানীয় যেটা আছে এটাকে আপনি ডাবল করে দিবেন, তাহলে 16 হবে। বুঝছেন? তো এরপরে এই যে 16 যেই মানটা পাবেন, এগুলা কি করবেন, এইটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে ভালো করে খেয়াল করবেন, 8 না, 8 বাদ দিয়ে যেগুলো আছে এগুলাকে এখানে লেখেন। লেখানোর পরে এই 16টা তাদের থেকে বিয়োগ করবেন। তো 16 বিয়োগ করলে 15 থেকে আপনার 6 গেলে কত থাকে? 9। তো হাতে আছে 1, এটা 2। তো আপনার এখানে কত হয়? যে এখানে এইটা। তো দেখেন যে 219। এখন এখন এইটাও তো বড় হয়ে গেছে, তাই না? এই সংখ্যাটাও তো বড়। এটাকে আপনি যদি 7 দ্বারা বিভাজ্য করতে, 7 এর নামটা পড়তে গেলে আপনার কাছে একটু কষ্ট হবে। তো সমস্যা কি কোথায়? আপনি এটা বাদ দিয়ে দেন। এত কিছু করা লাগবে না। এই 9 কে আপনি ডাবল করেন। কত? 18। এবার 21 থেকে বাদ দেন। 21 থেকে 18 বাদ দেন। তাহলে পাবেন কত? 3। এখন বলেন তো এই 3 কি 7 দ্বারা বিভাজ্য হয়? 3 তো 7 দ্বারা বিভাজ্য হয় না। সো এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য নয়। বুঝছেন? এবার আরেকটা উদাহরণ দেই। ধরেন যে 4, 2 এগুলা ওখানে লিখা আছে, এই উদাহরণগুলো আমি আগে চেক করে নিছি। ঠিক আছে? আমি এখানে বসে বসে যদি সবকিছু চেক করতে যাই তাহলে টাইমটা অনেক বেশি লাগবে। এজন্য আমি আগে থেকে এগুলা চেক করে নিছি যে কি কি বলা দরকার। দেখেন এই যে 5 থেকে আহ, একটা বিষয় কি জানেন, যে আপনি এই যে আপনাদের সামনে আসার আগে কিন্তু আমাকে অনেক কিছু মেনটেন করতে হয়। ধরেন যে কিভাবে 2 ঘন্টা বসা যায়, 2 ঘন্টায় কি কি আলোচনা করা দরকার, এই জিনিসগুলা কিন্তু আগে থেকে একটা প্রি প্ল্যান করে এরপর আসতে হয়। মানে প্ল্যান ছাড়া আসলে কিন্তু মানে সবকিছু হজবরল হয়ে যায়। তো দেখেন যে 5 × 2 = 10, এই 10টা এখানে আমরা ইয়ে করলে কত হবে? 13। এখন দেখেন যে আমরা এখন এটাকে ভাঙবো, 7 দ্বারা করতেছি। এই 3টাকে ধরেন, এই যে এই 3, এই 3 × 2 = কত? 6। এখন আপনি 41 থেকে 6 বাদ দেন। এই যে এই 41 এখান থেকে 6 বাদ দেন। 6 বাদ দিলে আপনার কত হয় এখানে? 35 হয় না? এই 35, এই 35 কিন্তু 7 দ্বারা বিভাজ্য। 5 7 35। তার মানে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। বুঝছেন? তো দেখেন যে আপনি ইজিলি কিন্তু বের করতে পারতেছেন। আপনি এই যে কোনো একটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হওয়া, এটা ট্রিক্স করা, এটাকে আইডেন্টিফাই করা কিন্তু অনেক কষ্টকর। আপনি হয়তোবা ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারেন যে 7 দ্বারা দেখবেন বিভাজ্য হয়ে যাবে। না, এইটা মানে আপনি টেকনিকটা যে এটা কি যে ঠিক সেটা বোঝার জন্য জুম মিটিং এর পরে 7 দ্বারা ভাগ করে দেখিয়েন যেটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। তো যাই হোক, তো এই টেকনিকটা কি আগে জানতেন? না, আগে জানতাম না। আচ্ছা, ভাইয়া আমি ওই আগে বই করতাম, ধরেন সাথে নামতা বললে ওই চারটা অঙ্ক কাটাকাটি করা যায়। হ্যাঁ আপনাদের, 6 7 42, 5 7 35। হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে আপনার বড় বড়, যখন সংখ্যাটা বড় বড় হবে তখন এইভাবে আমরা 7 দ্বারা বিভাজ্য হতে পারি। আমি আমার যেই নোটগুলা, এই যে এখানে যে নোটগুলা করা আছে না, এগুলো আমি মানে ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো। বুঝছেন? এখানে মানে যে ম্যাথগুলা এখানে করা আছে বা এই যে 7 দ্বারা বিভাজ্য হওয়ার টেকনিকগুলো আমার তো এখানে লেখা আছে। ঠিক আছে? তো আমি ওটা দিয়ে দেবো। এবার দেখেন যে 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। তো কোনো একটা সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হইতে হয়, দেখেন কোনো একটা সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হইতে হলে তাহলে 8 দ্বারা বিভাজ্য হইতে হলে তার একক, দশক, শতক স্থানীয় যে সংখ্যাটা, মানে 300 ধরেন 84, হ্যাঁ এই যে সরি এটা 48, যে 348 এটাকে আপনি ভাগ করবেন।
এইটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তার মানে কোনো একটা সংখ্যার শেষ 3টা নাম্বার যদি 8 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। যদি 8 দ্বারা বিভাজ্য না হয় তাহলে হবে না। যেমন এই যে দেখেন 300, এখানে 48 কে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না, সো এটা বাদ। আর 352 যেটা, এটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। যেহেতু এটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, এই যে লাস্ট 3টা নাম্বার 8 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। এখানে যদি আরো 10টা নাম্বারও থাকুক কোনো সমস্যা নেই, আপনি শুধু একক, দশক, শতক এই 3 স্থানীয় মানটা নিবেন। তাহলে এটা বলেন তো, তাহলে এটার সাথে প্রাসঙ্গিক আরেকটা আছে, বলেন তো তাহলে 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি? মনে করেন এটা কিন্তু কিছুক্ষণ আগে বলা হয়েছে। 4 দ্বারা বিভাজ্য হওয়ার দুইটা নিয়ম, একটা হচ্ছে একক, হ্যাঁ, একক এবং দশক স্থানীয় মানগুলাকে, একক এবং দশক স্থানীয় মানগুলাকে আপনি 4 দ্বারা ভাগ করবেন। আর 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে 3টা সংখ্যাকে, শেষ 3টা সংখ্যাকে ভাগ করবেন। তাহলে 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে শেষ 2টা সংখ্যাকে, আর 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে শেষ 3টা সংখ্যাকে। এইভাবে লিঙ্ক করে পড়বেন। আর 4 দ্বারা বিভাজ্য হওয়ার আরেকটা নিয়ম আছে, শেষের 2টা শূন্য হইতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আজকের এই টপিকটা কিন্তু যদি আপনি জানা থাকেন তাহলে তো ভালোই, ঠিক আছে। আর না জানলে কিন্তু ম্যাথে আগাইতে পারবেন না। মানে আজকের টপিকটা সবচাইতে ইম্পর্টেন্ট। এগুলো, এটাই হচ্ছে ম্যাথের বেসিক যে জায়গাটা আছে। তারপরে তো এটাই হচ্ছে, তার মানে দেখলাম যে 8 দ্বারা বিভাজিত হলে শেষ 3টা নাম্বারকে 8 দ্বারা ভাগ যাইতে হবে। এবার যদি বলে যে 9 দ্বারা বিভাজ্য, কোন একটা সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য হইতে হলে এই 9 এর সাথে মিল আছে কার? 3, মনে রাখবেন 3 3 আর 9, এই 3 এর সাথে আর 9 এর সাথে মিল আছে। সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তখন 3 দ্বারা ভাগ, 3 সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। একইভাবে সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। আর 10 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, শেষে অবশ্যই শূন্য থাকবে। কোন একটা সংখ্যার শেষে যদি শূন্য না থাকে তাহলে এটা অবশ্যই 10 দ্বারা বিভাজ্য হবে না। এবার 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, এটা জানেন 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম? দেখেন 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, এগুলা ওই আপনার মানে এখন যে ক্লাস এই 6 এর যে বইগুলো ওখানে আছে এটা। তো দেখেন যে আমি একটা সংখ্যা লিখতেছি, আমি এই সংখ্যাগুলো আগে থেকেই ঠিক করে নিছি যাতে এখানে আইসা মানে তালগোল না পাকায়। ঠিক আছে, কারণ আন্দাজে একটা সংখ্যা নিলাম, সেটা আবার মিললো না, তাহলে তো ঝামেলা। হ্যাঁ, 9 এটা হচ্ছে আপনার কোন একটা সংখ্যার যোগফল, যেই সংখ্যাটা আপনাকে দেওয়া থাকবে, যেই সংখ্যাটা আপনাকে দেওয়া থাকবে সেই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ওই যে 3 দ্বারা বিভাজ্য হওয়ার যে নিয়মটা, যে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল, যেমন ধরেন যে একটা সংখ্যা দেওয়া আছে, এই প্রত্যেকটা সংখ্যাকে আপনি যোগ করবেন। 3 8, 3 আর 8 কত? 11, 11 আর 9 কত? 20, 20 আর 2 কত? 22, 23, 24, 25, 26, 27, এই যে 27, এই 27টাকে আপনি 3 দ্বারা ভাগ যাচ্ছে না, এটাকে 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটা 3 দ্বারাও বিভাজ্য। এবার আপনি দেখেন এটাকে 9 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটা 9 দ্বারাও বিভাজ্য। মানে এটা 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। বুঝছেন? এটাই তার মানে কোন অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এটাই হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। 10 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে অবশ্যই শেষে শূন্য থাকবে। আর 11 দ্বারা বিভাজ্য হওয়ার, হ্যাঁ, 4 একটা হচ্ছে কোন একটা সংখ্যার শেষ 2টা সংখ্যাকে যদি, এই যে দেখেন একক এবং দশক, এই শেষ 2টা সংখ্যাকে যদি আপনি 4 দ্বারা ভাগ করতে পারেন, তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু শেষ সংখ্যাটা যদি 4 দ্বারা ভাগ না করতে পারেন, তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি? শেষ 3টা সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। শেষ 2টা সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য। কোন একটা সংখ্যা যদি 6 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে তাকে 2টা কন্ডিশন পূরণ করতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে তাকে 2 দ্বারা বিভাজ্য হতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে তাকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে।
ঠিক আছে, আমি সবগুলো রিপিট করে দিলাম। আর 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা তো এখানে আছেই, এটা একটু বেশি বেশি সলভ করবেন। এবার আমরা 11 দ্বারা বিভাজ্য হওয়ার যে নিয়মটা সেটা শেখার চেষ্টা করি। অঙ্ক দ্রুত করার টেকনিক হচ্ছে এগুলা, এগুলা আপনার মানে ভালো না থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে। এখন দেখেন, তো এখানে আমরা দেখেন এইটা হচ্ছে এগুলার স্থানীয় মানগুলা দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা নাম্বার, এটা 4, এটা 5, এটা 6। তার মানে এখানে জোর পজিশনে আছে কে কে? দেখেন এগুলা জোর পজিশনে আছে, এই যে এই তিনটা সংখ্যা জোর পজিশনে আছে, বাকিগুলো বিজোড় পজিশনে আছে। এখন আপনি জোর পজিশনে যারা আছে এদেরকে যোগ করেন। আমরা কি করতেছি? 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম শিখতেছি। যখন কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে তার জোর অবস্থানের মানগুলা নেন, এই যে 8, 2, 4 এগুলা সবগুলা জোর অবস্থানের মান, এই জোর অবস্থানের মানগুলা যোগ করেন। তাহলে এখানে কত হচ্ছে? 14 হচ্ছে, 14। এবার বিজোড় স্থানের মানগুলা যোগ করেন। বিজোড় স্থানে কত আছে? 3, 9, 1, এই হলো বিজোড় স্থানের, যোগ করলে হয় 13। এবার এদের মধ্যে ব্যবধান করেন, 14 থেকে 13 বাদ দেন, 1। এখন বলেন যে 1, এই যে হ্যাঁ, এই যে এখানে যে একটা আছে, এই যে তাদের যে বিয়োগফল, এই বিয়োগফলটা কি 11 দ্বারা বিভাজ্য? 1 এর মধ্যে কি 11 যায়? যায় না। সো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে না। যদি বিয়োগ করার পরে যেই মানটা পাবেন সেই মানটা যদি 11 এর মধ্যে যায় তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। যদি না যায় তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়। হ্যাঁ, এখনো কিছু বাকি আছে, একটু বাকি আছে। কিন্তু বিয়োগফলটা যদি শূন্য হয়, ধরেন ধরেন এইটাও 14 হইছে, এইটাও 14, এটাও 14, তাহলে 14 থেকে 14 চলে গেল, শূন্য। যদি বিয়োগফলটা শূন্য হয়ে যায় তখনও 11 দ্বারা বিভাজ্য হবে। যদি বিয়োগফলটা 11 দ্বারা বিভাজ্য হয় তখনও 11 দ্বারা বিভাজ্য হবে। তার মানে বিয়োগ করার পরে শূন্য হইলেও 11 দ্বারা বিভাজ্য হবে, আর বিয়োগ করার পরে যেই বিয়োগফলটা থাকবে, ধরেন 22 আসছে, 22 বিয়োগফলটা, সেটা 11 দ্বারা বিভাজ্য। সো সংখ্যাটা 22 দ্বারা বিভাজ্য। বিয়োগফল, তাহলে কোন বিয়োগফল? জোড় এবং বিজোড় স্থানের যে অঙ্কগুলা, ওগুলার বিয়োগফলটা যদি শূন্য হয় তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। ওগুলার বিয়োগফলের যে মানটা সেটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তখনও সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এই টপিকগুলা নিয়ে, এই যে বিভাজ্যতা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আমরা 1 থেকে 11 পর্যন্ত বিভাজ্য হওয়ার সবগুলা নিয়ম বললাম। কোনোটা আবার রিপিট করতে হবে? আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগে যাই। তো আশা করি আপনারা যারাই এখানে আছেন, যে ঠিক আজকে যেমন একদম মানে আমরা কি বলা যায়, টপ টু বটম, বটম টু টপ বলা যায়, ঠিক আছে, যে নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠা, বেসিক গুলা বিল্ড আপ করা, এইভাবেই প্রত্যেকটা টপিক ধরে ধরে কথা বলবো। ঠিক আছে, মানে আমাদের যে টাইমগুলো আছে সামনে প্রাইমারি বা বিসিএস পরীক্ষার আগে, যতগুলা টপিক ম্যাথের আছে সবগুলা টপিক এইভাবে আমরা একদম রুডিমেন্টারি জায়গাগুলো থেকে টপিকটাকে তুলে আনবো, এবং প্রত্যেকটা টপিকের জন্য 40 থেকে 50টা ম্যাথ আমি বাছাই করব, যে ম্যাথগুলার অধিকাংশ এখানে বা সবগুলাই এখানে সলভ হবে। আপনার কাজ হবে সেই শীটটা মানে লেখা ম্যাথগুলাকে আপনার সংরক্ষণে রাখা, বারবার ওগুলাই করবেন। আর ওগুলার সাথে ওগুলা করার পরে এবার যে কোনো একটা লেকচার শিট বা যে কোনো একটা বই ফলো করবেন, যে ফলো করে দেখবেন যে আপনি সবগুলা ম্যাথ পারেন কিনা। তো আজকে আসলে আমাদের বেসিক বিষয়গুলো বেশি, তো এই জন্য আজকে আমরা এখনো মূল টপিকের মধ্যে যেতে পারি না। এখন এবার আমরা শিখব যে মৌলিক সংখ্যাগুলা। চলেন এবার আমরা মৌলিক সংখ্যাগুলো বের করি। ধরেন যে মৌলিক সংখ্যার শুরুতে ধরলাম 1 থেকে 10। তো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো আছে? তা আমরা জানি 1 হচ্ছে সহমৌলিক, 1 তো আর মৌলিক না। 2, 3, 5, 7, আর আছে? আর নাই, এই 4টা। 11 থেকে 20 মৌলিক সংখ্যা কোনগুলা? 11। বিজোড়গুলা চিন্তা করেন, বিজোড় 13। 15 তো যায়, 3 5 15, আর থাকে কত? 17। এই হচ্ছে 4টা।
11 এবার 21 থেকে 30-এর মধ্যে আপনারাও হ্যাঁ ভাই 19 ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 19 আছে তো হাই হাই থ্যাংক ইউ। এবার 21 থেকে 30-এর মধ্যে তাহলে 21 তো যায় 23, তারপর 29 আর নাই, তারপর 31 থেকে 40-এর মধ্যে আমার আগে আপনাদের কথা খুব জোরে জোরে শুনতাম, এখন কি সমস্যা হ্যাঁ এখন 31 তো মৌলিক সংখ্যা তাই না? 31 33 তো 3 দ্বারা যায়, 35ও যায় 5 দ্বারা, তাহলে 37। আর 39 কত দ্বারা যায়? 13 দ্বারা হ্যাঁ 13 দ্বারা যায়, 3 13 39, ঠিক আছে, মানে 3 আর 9 আরই, এটা তো বুঝাই যায় 3 9 তো অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে। এবার 41 থেকে 50, এখানে 41 43 আর আছে 47, তারপর 51 থেকে 60 এগুলো মুখস্থ রাখতে হবে খুব বেশি পরিমাণে। 51 থেকে 60 তাহলে কোনটা কোনটা থাকে? 51 তো 3 17 দেখেন এই যে 51 নিয়ে অনেকে কনফিউজ হয়, অনেকে কনফিউজ হয় হ্যাঁ 51টা যায় কিনা, দেখেন যোগ করেন 5 আর 1 যোগ করেন 6 হয়, 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, সো 51 মৌলিক সংখ্যা নয়। এটা নিয়ে একটু ঝামেলা হয় আর মানে ঝামেলা বলতে মানে আমরা যেখানে একটু ডাউট সেটা একটু বলে দিলাম। তাহলে 51 হবে না কারণ 51 যোগফল 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা তাহলে কত হয় এবার? 53 আর 55 তো হয় না, 57 কি যায়? হ্যাঁ যাই তো, 3 19 57, দেখেন 7 5 12 তাও হয়ে যাচ্ছে, 7 আর 5 12, 12 3 দ্বারা বিভাজ্য যায়, সো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এবার হচ্ছে আমাদের কি 59, এটাই। এবার দেখেন যে 61 থেকে 70, যদি আমরা 61 থেকে 70 ধরি তাহলে কি 71, 71 কি মৌলিক? অবশ্যই মৌলিক। 71 হ্যাঁ 1971 মৌলিক সংখ্যা। 61 হবে না 61 60 হবে 61 হবে। আসলে আমার কি সাউন্ড কম কিনা আমি বুঝি না, আপনাদের কথাবার্তা কিছু শুনতেছি না। 61 হবে ভাইয়া 61 থেকে 70 61 হবে। ও আচ্ছা আমি তো 71-এ চলে গেছি, হ্যাঁ আরে ঠিক আছে 61, 61-র পরে এবার দেখেন 63 তো হবে না, 65 হবে না, 67, 67ও মৌলিক সংখ্যা। এবার 71 থেকে যদি 80-তে যাই তাহলে 71 73 কি অবস্থা? 73 যাবে? 70 হবে 73ও হবে, 73 মৌলিক সংখ্যা। আরেকটা কত? 7 79, 79ও মৌলিক সংখ্যা। এগুলো মুখস্থ রাখতে হবে, মানে একদম ঠাড়া মুখস্থ করে রাখবেন যাতে কোনো প্রকার প্রবলেম না হয়, মানে যাতে ভাবনা চিন্তা না করতে হয়। আর এখানে তাহলে এখানে কত? 81, 9 9 81-তে যায় 83, 8 আর 3 যোগ করলে কত হয়? 83 অবশ্যই মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কত আপনার তারপরে 85 তো হবে না, 87, 7 আর 8 যোগ করলে 15 হয়, সো এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে হচ্ছে আপনার 8 9 89, 89 আপনার 3 দ্বারা 89 মৌলিক সংখ্যা। এবার 90 থেকে 100 এখানে মৌলিক সংখ্যা কয়টা? 91, 91 কি মৌলিক সংখ্যা? 91 শুধু হবে হ্যাঁ শুধুমাত্র 97, শুধুমাত্র 97। তো এই যে মৌলিক সংখ্যার যে টিএনটি নাম্বার বলে এটাকে, যে মৌলিক সংখ্যার একটা কনসেপ্ট, যে মোবাইল নাম্বার মতো, যে এইটাই দেখেন এখানে এই যে 4, এখানে 4টা, এখানে 4টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 3টা, তারপর এখানে 2টা, এখানে 2টা, 332 আবার 321। তার মানে এই যে দেখেন যদি আমরা একটু বেসিকটা এভাবে মনে রাখি, 4 4 অর্ধেক অর্ধেক হয়ে যাবে, 2 2 3 2 2 3 2 1, এই যে এই হচ্ছে মৌলিক সংখ্যা, এটা হলো মৌলিক সংখ্যার নাম্বার। এই যে আমরা এখানে এগুলো বের করলাম। তাহলে আপনাকে যদি এখন এই মৌলিক সংখ্যাগুলো নিয়ে এখন আমরা সামনের দিকে আরো বেশি মানে ম্যাথ করব। তো এখন 1 থেকে
1 থেকে 100 গুলা কখনো করছেন? 100 থেকে 100 200 মধ্যে যেগুলো ওগুলো মুখস্থ আছে কিনা? না ভাই তো এখন এগুলো মুখস্থ করি। ওগুলো তো সবাই পারেন। এখন এগুলো মুখস্থ করে দেন। দেখেন 1 থেকে প্রথমে লিখলাম 1 থেকে 110। প্রথম নাম্বার কত? 101। তারপর হচ্ছে 103। তারপরে 105 কি হবে? না 105 তো আপনার 5 দ্বারা বিভাজ্য হবে। 107, 109। 909। হ্যাঁ। এবার 110 থেকে 120 এর মধ্যে কোনটা? 111 তো হবে না, তাই না? 1 1 1 যোগ করলে 3 হয়, হবে না। 113 দেখেন তো। 13 হলো। হ্যাঁ 113 হবে। 13। 113 হবে। 115 তো হবেই না। 117 যোগ করলে কত হয়? 7 আর হচ্ছে 2 9, সো হবে না, এটাও বাদ। 119 9 আর 2 যোগ করলে 11, কিন্তু অন্য কিছু দ্বারা হবে। 119 মৌলিক সংখ্যা নয়, কোনো না কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে 119 কে। এখানে মনে রাখবেন মৌলিক সংখ্যা একটা। 120 থেকে 130 দেখেন 111 কিছু না, এখানে শুধু একটা মৌলিক সংখ্যা মনে রাখবেন, 127। তো মূল কথা হচ্ছে আপনি যদি এটা 121 হবে না? না 123 হবে না। মানে শোনেন, আপনি যদি 121 121। হ্যাঁ ভাইয়া যে 121 থেকে 130 সিরিয়াল নাম্বার। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 121 থেকে, এই তো মানে 121 এরই। ওইটা হবে 110 11 হবে ভাইয়া। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, যে 111 থেকে 130 আর 131 থেকে এই যে 140। তো এখন এখানে মনে রাখবেন যে এখানে একটা একটা করে মৌলিক সংখ্যা 113 আর এখানে হচ্ছে 127। এগুলো মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। 113 131 থেকে 140 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? তিনটা। মনে রাখবেন 131 131 131 137 135 তো হবেই না, তাহলে 100 আরেকটা কি আছে 139ই হবে। ঠিক আছে, তো 139, তা 131 37 39, এটা হচ্ছে 131 থেকে 140 এর মধ্যে। এগুলো অনেকগুলো বইতে নাই, তবে বেসিক ম্যাথে আছে। এবার 141 থেকে 150 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে আপনার কয়টা? একটা মাত্র, 149। হ্যাঁ। এবার 151 থেকে 160 মৌলিক সংখ্যা এখানে আছে আপনার দুইটা, 151 আর 157। 151 157 দুইটাই মৌলিক সংখ্যা। এবার 161 থেকে 170 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে আপনার তাও দুইটা, 163 167। হ্যাঁ 163 167। এগুলো আমরা একটু মুখস্থ করার মানে চেষ্টা করবো যে কোনো কিভাবে মুখস্থ করা যায়, বা কিভাবে মুখস্থ করা যায় বলতে ডাইরেক্ট ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। সরি কি লিখি এখানে, 80। এখানে মৌলিক সংখ্যা কয়টা আপনার? এখানে হচ্ছে আপনার দুইটা, 173 আর একটা হচ্ছে আপনার 100 100 না না 100, হ্যাঁ 179 179, এই দুইটা। এরপরে 181 থেকে 190 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে একটা মাত্র, 181। আর এরপরে আপনার 191 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আপনার, এখানে আছে চারটা, মোট চারটা, 191 193 197 195 তো জীবনও হবে না, 199। তাহলে এখন দেখেন এখানে এটা ভাইয়া প্রথমটার সাথে কম্পেয়ার করলে হয়ে যায়। 4 1 1, এখানে 3, এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 2, আর এখানে 1, এখানে 4। তাহলে এখন এইটা এই হচ্ছে এই নাম্বারটা, এখন এটা মুখস্থ রাখতে হবে আর। তাহলে এখানকার নাম্বারটা হচ্ছে আপনার, যদি আমরা এক লাইনে লিখি
41131 এইভাবে একটু মনে রাখতে হবে আরে যে 41131 এইটা এই নাম্বারটা মুখস্থ রাখলে সুবিধা হইলো আপনি ওই মানে ভুলে গেলে বের করতে পারবেন, মানে বুঝবেন আর কয়টা মনে আছে। তাহলে আমরা এইভাবে আপনি বাসায় বাসায় একটু মুখস্থ করে রাখিয়েন, মানে আমি লিখলাম যাদের বইতে নাই যাতে আপনি এটা মুখস্থ রাখতে পারেন। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার, এগুলো বাসায় মুখস্থ করতে হবে আর ঠিক আছে, এখানে তো এত মুখস্থ করা যাবে না। আমরা ম্যাথের দিকে যাই। এবার দেখেন যে মৌলিক সংখ্যা নিয়ে এই পর্যন্ত যতগুলা ম্যাথ আসছে সবগুলা থেকে আমি একটা একটা করে নিচ্ছি। তো প্রথম হচ্ছে বলা হচ্ছে এক থেকে, আমার প্রথম ম্যাথটা দেখেন, আমি একটু প্রথম আজকে যেহেতু ওই শীট আকারে নেই নাই তাহলে একটু লিখতে হচ্ছে। এখানে প্রথম হচ্ছে 1 হতে 30, 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এবার আপনারা বার করেন। আমি লিখি, আমি তো প্রশ্ন মুখে বলে দিছি। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে যোগ করেন। এই 10টা হবে, 10টা। হ্যাঁ, ওই যে 4422, এই যে তিনটা যোগ করেন না, দেখছেন 10 হবে, 10। হ্যাঁ 10, ওই যে 4422322321 এটা মুখস্থ রাখলেই তো হয়। 1 থেকে 30 পর্যন্ত 10টা, 10টি। আচ্ছা, হ্যাঁ এরপর 20 থেকে 100 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা বের করেন তো দেখি এখান থেকে। 20 থেকে 100 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা 20 থেকে 100 এর মধ্যবর্তী 17টা হবে কি? 25টা থেকে 8টা বাদ দেন না, 17টা। 25 থেকে 8 গেলে 17টা। এই যে দেখেন, 17টা। হ্যাঁ এই তো, এই হলো 1 থেকে 10, এই হলো 1 থেকে 20, এরপরে বাকি সবগুলোর যোগ 17টা। এইভাবে, হ্যাঁ এইভাবে প্রশ্নগুলো আসছে। এবার বলেন 50 এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? 50 এর চাইতে ছোট। এই হলো একের সিরিয়াল, এক মানে 1 থেকে 10, 10 থেকে 15টা কি? 1 2 3 4 5, হ্যাঁ 14টা। এই পর্যন্ত যোগ করেন, এই তো হয়ে যাচ্ছে, এই তো 50 পর্যন্ত, এটা 50 তম না, এটা 15 তো বললাম। হ্যাঁ এই যে দেখেন 8, 14টা। হ্যাঁ এই যে দেখেন, এই তো এই যে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা তো এগুলাই বললাম না, 50 থেকে ছোট, 50 থেকে ছোট, এই তো 50 পর্যন্ত, এই যে। তো এইবার উপরগুলো নাম্বারগুলো যোগ করেন। তোর 10 আর 13, 13টা। না না না, সরি আমি কি বললাম, সি 15টা হবে। হ্যাঁ এই তো এখানে, এখানে 8টা, হ্যাঁ 8টা আর হচ্ছে 12টা, 8 4 12, হ্যাঁ 15টা, ঠিক আছে। এখানে হচ্ছে 15টা, উপরেগুলো সবগুলো 15টা হবে আর ওই, এই যে এই নাম্বারটা মনে রাখলেই হয়, ওখানে তো আপনি পর গুনে গুনে বাইর করতে পারবেন না, সো এই নাম্বারটা মনে রাখবেন 4422322321, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে, এই নাম্বারটা একটু কয়েকবার লেখেন, বা আমি কয়েকবার লিখতাম, আমরা এগুলা ওই অনেক আগেই শিখতাম ফলাফলকে পড়াইতে পড়াইতে, ঠিক আছে। এই যে 4422322321, ঠিক আছে, এইভাবে লিখতে পারি 44223223, সরি 32321, এভাবে আপনি একটু কয়েকবার লিখলে আপনার এটা মাথায় থাকবে। আচ্ছা, তো এগুলা একটু ইজি ছিল। এবার বলেন 100 এর চেয়ে বড় 150 এর চেয়ে ছোট কয়টা মৌলিক সংখ্যা আছে? হ্যাঁ 2021 সালে আসছে। 100 এর চেয়ে বড়, ভাইয়া 100 এর চেয়ে বড় আর 10টা।
তো এই যে মৌলিক সংখ্যার নাম্বারগুলো লিখি। এইটা হইলো কত? এইটা হইলো 1 থেকে 100, 1 থেকে 100 পর্যন্ত নাম্বার। আর এটা হচ্ছে 100 থেকে 200, ঠিক আছে? 1 থেকে 200 পর্যন্ত যে মৌলিক সংখ্যা তার নাম্বার হচ্ছে 4 4 1 1 3 তো 1। 100 পর্যন্ত তো 10টাই হবে তো। হ্যাঁ, এবার যোগ করেন। 100 থেকে 50, আচ্ছা 100 থেকে 150 বললাম। 1 2 3 4 5, হ্যাঁ, হ্যাঁ 100 থেকে 10 হবে। হ্যাঁ 10টা হচ্ছে তো। আপনার 6 আর 4 10, এই। তো আপনি এইভাবে মানে এই নাম্বারটা আর এই নাম্বারটা মুখস্থ রাখতে হবে। মানে এই নাম্বারটা মুখস্থ রাখলে এগুলা এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করা একদম ইজি। এবার যদি বলে যে 30 থেকে 80 এর মধ্যবর্তী, 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান, একটু লিখতেছি। বের করেন 30 থেকে 80। বলেন 30 থেকে বড় বলছে 30, 48 হবে। হ্যাঁ 30 থেকে 80 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার ব্যবধান। আচ্ছা মধ্যবর্তী বৃহত্তম, এই যে বৃহত্তম ও ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম বা ক্ষুদ্রতম বৃহত্তম আরে। তো এখন আমরা দেখলাম যে আপনার 30 থেকে 80 এর মধ্যবর্তী সবচেয়ে বড় বড় মৌলিক সংখ্যা হচ্ছে কত? 79। 79। আর 30 থেকে বড় কোনটা? 31। 31 31 হবে। সবচাইতে, মানে 30 এবং 80 এর মধ্যবর্তী, 30 এবং 80-এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 79, আর ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 31, ঠিক আছে? তো এটাকে বিয়োগ করলে কত হবে? 8 আর 48 হবে। 8 আর 4 48, ঠিক আছে? তাহলে আপনারা সবগুলাই মোটামুটি বলে ফেলতে পারতেছেন। এখন বলেন 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এদের একক স্থানীয় অঙ্ক, মানে একক স্থানীয় অঙ্কে 9 আছে যেগুলা, ওগুলার সমষ্টি বের করেন। মানে 1 থেকে, আচ্ছা আমি প্রশ্নটা একটু লিখে দিই। পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় মান আপনার 9, তাহলে তাদের সমষ্টি কত? তাহলে দেখেন 10 থেকে 60 এখানে কতগুলা সংখ্যা আছে যাদের একক স্থানীয় মানটা 9? আপনারা করেন, আমি লিখি। তিনটে আছে। 19, 29 আর হচ্ছে 59। এই তো 10 থেকে 60 এর মধ্যবর্তী একক স্থানে 9 আছে, এরকম সংখ্যা তো এই কটাই। মানে একক স্থানে 9 আছে। 10 থেকে 20 এর মধ্যে একক স্থানে 9 আছে 19-এর। 10 থেকে 30 এর মধ্যে আছে কত? 29-এর। এইভাবে 60 পর্যন্ত ধরলাম। এর মধ্যে কোনটা কোনটা মৌলিক? 19 এটা 19। মৌলিক। 29 মৌলিক না? হ্যাঁ 29 আর হচ্ছে 59। আর 59, এইগুলাকে যোগ করলেই হবে। তাহলে এগুলাকে কত দ্রুত যোগ করা যায়? এগুলাকে কত দ্রুত যোগ করবেন বলেন তো দেখি। আচ্ছা 60 আর 30 যোগ 60 আর 40 যোগ করেন না, 100। 60 আর 40 যোগ করলে কত? 100। 100 থেকে 3 বাদ দেন, 97। নাকি আমি ভুল বলছি? হায় হায় হায়, না না, মানে